সূচিপত্র পৃষ্ঠা ৮ লোকসাহিত্য মনসামঙ্গল 15 নম্বরের প্রশ্নোত্তর। ১ মনসা চরিত্র বর্ণনা করো পৃষ্ঠা 29। ২ বেহুলা চরিত্র বর্ণনা করো পৃষ্ঠা 33। ৩ চাঁদমণিকের চরিত্র বর্ণনা করো পৃষ্ঠা 36। ৪ সনকা চরিত্র বর্ণনা করো পৃষ্ঠা 38। ৫ ধন্বন্তরী ওঝার চরিত্র বর্ণনা করো পৃষ্ঠা 40। ৫ নম্বরের প্রশ্নোত্তর। ১ পশ্চিমবঙ্গের কোন মঙ্গল কাব্য প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করে? কোথা থেকে কত সালে এটি মুদ্রিত হয়? কোথা থেকে কবে কার সম্পাদনায় প্রকাশিত হয়? পৃষ্ঠা 43। ২ কেতকাদাস ক্ষেমানন্দের প্রকৃত নাম কি? তাঁর কাব্যের ৩টি বৈশিষ্ট্য উল্লেখ করো। কাব্য রচনা কাল সম্পর্কে তিনি কি জানিয়েছিলেন? মনসামঙ্গল কাব্যধারায় তাঁর বিশিষ্টতা কি? পৃষ্ঠা 43। ৩ কেতকাদাস ক্ষেমানন্দের কাব্য রচনার প্রেরণা কি? তাঁর কাব্যের ঐতিহাসিক গুরুত্ব কি? কবির কাব্যে কোন কবির প্রভাব লক্ষ্য করা যায়? পৃষ্ঠা 43। ৪ কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গলে সমাজে নারীর স্থান কেমন ছিল আলোচনা করো পৃষ্ঠা 44। ৫ কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গলে যে রীতিনীতি সমাজ সংস্কারের পরিচয় পাওয়া যায় তা বর্ণনা করো পৃষ্ঠা 46। ৬ কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যের চরিত্রগুলির নাম ও গুরুত্ব বিচার করো পৃষ্ঠা 47। ছেলে ভুলানো ছড়া 15 নম্বরের প্রশ্নোত্তর। ১ লোকসাহিত্য কাকে বলে এবং এর অন্তর্গত বিষয়গুলি কি কি? রবীন্দ্রনাথ ঠাকুর সংকলিত ছেলে ভুলানো ছড়াগুলিকে কি লোকসাহিত্যের অন্তর্ভুক্ত করা যায়? পৃষ্ঠা 58। ২ ছড়ার বৈশিষ্ট্যগুলি কি? রবীন্দ্রনাথ ঠাকুরের লোকসাহিত্য গ্রন্থোদ্ভূত ছেলে ভুলানো ছড়াগুলির মধ্যে সেই সমস্ত বৈশিষ্ট্য কতখানি ধরা পড়েছে আলোচনা করো পৃষ্ঠা 61। ৪ বাংলা লোকসাহিত্য চর্চার ইতিহাসে বাংলা ছড়ার সংগ্রাহক ও বিশ্লেষক হিসাবে রবীন্দ্রনাথের ভূমিকা ও অবদান বিষয়ে আলোচনা করো পৃষ্ঠা 66। ৫ লোকসাহিত্য সংগ্রহ ও বিশ্লেষণের পদ্ধতিগুলি কি? এই হিসেবে রবীন্দ্রনাথের সংগৃহীত ছড়াগুলির সংগ্রহ ও বিশ্লেষণ কতখানি যথাযথ হয়েছে আলোচনা করো পৃষ্ঠা 68। ৬ ছড়াগুলির বিশেষ মূল্য থাকিতে পারে, কিন্তু তাহাদের মধ্যে যে একটি সহজ স্বাভাবিক কাব্য রস আছে সেইটি আমার নিকট অধিকতর আদরণীয় বোধ হইয়াছিল। রবীন্দ্রনাথের অনুকরণে আলোচনা করো পৃষ্ঠা 70। পৃষ্ঠা ৯। প্রশ্ন ৭ ছড়ার সমকালীন চিত্র চিরত্বে রূপায়িত হয় মন্তব্যটি বিচার করো পৃষ্ঠা ৭১। ৮ ছড়াগুলি শিশু সাহিত্য, তাহারা মানব মনে আপনি জন্মিয়াছে। রবীন্দ্রনাথের অনুসরণে আলোচনা করো পৃষ্ঠা ৭৩। ১০ আমি ছড়াকে মেঘের সহিত তুলনা করিয়াছি, উভয়ই পরিবর্তনশীল বিবিধ বর্ণে রঞ্জিত, বায়ুস্রোতে যদৃচ্ছ ভাসমান, দেখিয়া মনে হয় নিরর্থক। রবীন্দ্রনাথের উক্ত উক্তিটির তাৎপর্য আলোচনা করো পৃষ্ঠা ৭৬। ১১ রবীন্দ্রনাথ ছড়ার জগৎকে স্বপ্নের মতো সত্যই বলেছেন, মন্তব্যটির তাৎপর্য বিষয়ে বিস্তৃত আলোচনা করো পৃষ্ঠা ৭৭। ১২ ছড়ার স্বপ্ন জগৎ নিত্য স্বপ্নদর্শী বালকের নিকট তদাপেক্ষা অনেক অধিক সত্য। ছড়া সম্পর্কে রবীন্দ্রনাথের উক্ত উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো পৃষ্ঠা ৭৭। ১৩ ছড়ার ভিতর প্রকৃতপক্ষে রচয়িতার মনোভাব শেষ পর্যন্ত থাকে না, রচয়িতা স্বনামে গড়হাজির, রং রূপ সহ সর্বজনীন চিত্রই সেখানে মুখ্য হয়ে ওঠে। মন্তব্যটির যথার্থতা বিচার করো পৃষ্ঠা ৭৮। ১৪ অনেক প্রাচীন ইতিহাস, প্রাচীন স্মৃতির চূর্ণ অংশ এই সকল ছড়ার মধ্যে বিক্ষিপ্ত হইয়া আছে, আলোচনা করো পৃষ্ঠা ৭৯। ১৫ প্রায় প্রত্যেক ছড়ার প্রত্যেক তুচ্ছ কথায় বাংলাদেশের একটি মূর্তি, গ্রামের একটি সঙ্গীত, গৃহের একটি আস্বাদ পাওয়া যায়। উদাহরণ সহযোগে আলোচনা করো পৃষ্ঠা ৮১। ১৬
যাহা সর্বাপেক্ষা সরল তাহা সর্বাপেক্ষা কঠিন সহজের প্রধান লক্ষ্য নিয়েই ছড়া রচনা সম্পর্কে রবীন্দ্রনাথের উদ্ধৃত উক্তিটি বিচার করো। পৃষ্ঠা ৮৩। ১৭ ইহারা অতীত কীর্তির ন্যায় মৃতভাবে রক্ষিত নহে, ইহারা সজীব, ইহারা সচল। ছড়া সম্পর্কে রবীন্দ্রনাথের এই উক্তিটি আলোচনা করো। পৃষ্ঠা ৮৪। ১৮ একই ছড়ার অনেকগুলি পাঠও পাওয়া যায়, তাহার মধ্যে কোনটি বর্জনীয় নহে, উদাহরণসহ মন্তব্যটি বিচার করো। আবার পড়ছি। ১৮ একই ছড়ার অনেকগুলি পাঠও পাওয়া যায়, তাহার মধ্যে কোনোটি বর্জনীয় নহে, উদাহরণসহ মন্তব্যটি বিচার করো। পৃষ্ঠা ৮৬। ১৯ ছড়াগুলি ভিন্ন ভিন্ন প্রদেশ হইতে সংগ্রহ করা হইয়াছে, এই জন্য ইহার মধ্যে বাংলার অনেক উপভাষা লক্ষিত হইবে। মন্তব্যটির নিরিখে রবীন্দ্রনাথের সংগৃহীত ও সংকলিত ছেলে ভুলানো ছড়াগুলির উপভাষিক চরিত্র বর্ণনা করো। পৃষ্ঠা ৮৮। ৫ নম্বরের প্রশ্নোত্তর। ১ ছড়াগুলি আদরণীয় সহজ স্বাভাবিক কাব্যরসের জন্য মন্তব্যটি ব্যাখ্যা করো। পৃষ্ঠা ৮৯। ২ সেই মাধুর্যটিকে বাল্যরস নাম দেয়া যাইতে পারে, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা দাও। পৃষ্ঠা ৯০। ৩ এই কামচারিতা কামরূপধারিতা ছড়াগুলির প্রকৃতিগত, প্রসঙ্গে উল্লেখ করে ব্যাখ্যা করো। পৃষ্ঠা ৯১। ৪ ইহার অতীত কীর্তির ন্যায় মৃতভাবে রক্ষিত নহে, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। পৃষ্ঠা ৯২। ৬ এই ছড়ার ছন্দে আমাদের পিতৃ পিতামহগণের শৈশব নৃত্যের নূপুর নিক্কণ ঝঙ্কৃত হইতেছে, প্রসঙ্গ উল্লেখ করে রবীন্দ্রনাথ সংকলিত ছেলে ভুলানো ছড়াগুলির ছন্দ রূপ সম্পর্কে আলোচনা করো। পৃষ্ঠা ৯৪। ৭ সামাজিক পরিবর্তনের স্রোতে ছোট বড় অনেক জিনিস অলক্ষিতভাবে ভাসিয়া যাইতেছে, অতএব জাতীয় পুরাতন সম্পত্তি সযত্নে সংগ্রহ করিয়া রাখিবার উপযুক্ত সময় উপস্থিত হইয়াছে, প্রসঙ্গ উল্লেখ করে সংশ্লিষ্ট বিষয়ের সংগ্রহ এবং সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। পৃষ্ঠা ৯৪। পৃষ্ঠা ১০। প্রশ্ন ৮ ইহার মধ্যে ভাবের পরস্পর সম্বন্ধ নাই, সে কথা নিতান্তই পক্ষপাতী সমালোচককেও স্বীকার করিতে হইবে। কতকগুলি অসংলগ্ন ছবি নিতান্ত সামান্য প্রসঙ্গসূত্র অবলম্বন করিয়া উপস্থিত হইয়াছে, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। পৃষ্ঠা ৯৫। ৯ এই সকল অসঙ্গত অর্থহীন যদিচ্ছাকৃত শ্লোকগুলি লোকস্মৃতিতে চিরকাল প্রবাহিত হইয়া আসিতেছে, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। পৃষ্ঠা ৯৬। ১০ এই ছবিগুলি একটি রেখা একটি কথার ছবি, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। পৃষ্ঠা ৯৮। ১১ কিন্তু যাহাদের কাছে ছন্দের তালে তালে সুমিষ্ট কণ্ঠে এই সকল অসংলগ্ন অসম্ভব ঘটনা উপস্থাপিত করা হইয়া থাকে, তাহারা বিশ্বাস করে না, সন্দেহও করে না, তাহারা মনশ্চক্ষে স্বপ্নবৎ প্রত্যক্ষবৎ ছবি দেখিয়া যায়, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। পৃষ্ঠা ৯৮। ১২ ইচ্ছাশক্তি সম্বন্ধে বালকের সহিত দেবতার একটি সাদৃশ্য দেখা যায়, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। পৃষ্ঠা ১০০। ১৩ এ তো এক শ্রেণীর ছবি গেল, আরেক শ্রেণীর ছবি আছে যাহা বর্ণনীয় বিষয় অবলম্বন করিয়া একটা সমগ্র ব্যাপার আমাদের মনের মধ্যে জাগ্রত করিয়া দেয়, প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটি ব্যাখ্যা করো। পৃষ্ঠা ১০০। ১৪ যে সমস্ত তুচ্ছ কথা বড় বড় সাহিত্যে তেমন সহজে তেমন অবাধে তেমন অসংকোচে প্রবেশ করিতে পারে না, এবং প্রবেশ করিলেও আপনিই তাহার রূপান্তর ও ভাবান্তর হইয়া যায়, দৃষ্টান্ত সহযোগে মন্তব্যটি যথার্থ বিচার করো। পৃষ্ঠা ১০১। ১৫ সৃষ্টির সেইরূপ প্রথম পদক্ষেপটাই মহাশ্চর্য, কিছু যে হইয়াছে ইহাই প্রথম বিস্ময় এবং পরম বিস্ময়ের বিষয়, তাহার পরে আরও যে কিছু হইতে পারে তাহাতে আশ্চর্য কি, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। পৃষ্ঠা ১০২। ১৬ ছড়ার দেশে সম্ভব অসম্ভবের মধ্যে সীমানা ঘটিত কোনো বিবাদন নাই, দৃষ্টান্ত সহযোগে বিষয়টি আলোচনা করো। পৃষ্ঠা ১০৩। ১৭ ছেলের কাছে অদ্ভুত কিছুই নাই, কারণ তাহার নিকট অসম্ভব কিছুই নাই, উদাহরণ সহযোগে মন্তব্যটি ব্যাখ্যা করো। পৃষ্ঠা ১০৩। ১৮ ইহাদের কথা সত্য নহে মিথ্যাও নহে, দুয়ের বার,
এখানে ইহাদের কথা বলতে কাদের কথা বলা হয়েছে? প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটি ব্যাখ্যা দাও। পৃষ্ঠা 104। 19 এই সকল ছড়ার মধ্য হইতে সত্য অন্বেষণ করিতে গেলে বিষম বিভ্রাটে পড়িতে হইবে। দৃষ্টান্ত সহযোগে মন্তব্যটির যথার্থ বিচার করো। পৃষ্ঠা 105। 20 তাহার নিকট সমস্তই বর্তমান এবং তাহার নিকট বর্তমানেরই গৌরব। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। পৃষ্ঠা 106। 21 সে কেবল প্রত্যক্ষ ছবি চাহে এবং সেই ছবিকে ভাবের অশ্রুবাহে ঝাপসা করিতে চাহে না। দৃষ্টান্ত সহযোগে মন্তব্যটি আলোচনা করো। পৃষ্ঠা 107। 22 ভালোবাসার আরেকটি গুণ এই যে সে এককে আর করিয়া দেয়। প্রসঙ্গ উল্লেখ করে দৃষ্টান্ত সহযোগে মন্তব্যটি বিচার করো। পৃষ্ঠা 108। পৃষ্ঠা 11। প্রশ্ন 23 এই ছড়াটি বাল্যকালে আমার নিকট মোহমন্ত্রের মতো ছিল এবং সেই মোহ এখনও আমি ভুলিতে পারি নাই। এই ছড়াটি বলতে এখানে কোন ছড়াটির কথা বলা হয়েছে? ছড়াটি কার নিকট কোন মোহমন্ত্রের মতো ছিল? পৃষ্ঠা 109। 24 ইহারা আজ রচিত হলেও পুরাতন এবং সহস্র বৎসর পূর্বে রচিত হইলেও নূতন। ইহারা বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? ইহারা আজ রচিত হইলেও পুরাতন এবং সহস্র বৎসর পূর্বে রচিত হইলেও নূতন কেন? পৃষ্ঠা 110। 25 তাহারা মানব মনে আপনি জন্মিয়াছে। এখানে তাহারা বলতে কাদের কথা বলা হয়েছে? মানব মনে আপনি জন্মিয়াছে এ কথার তাৎপর্য কী? পৃষ্ঠা 111। 26 এই ছড়াগুলির মধ্যেই সেই মোহমন্ত্রটি আছে। এখানে কোন ছড়াগুলির মধ্যে কোন মোহমন্ত্রের কথা বলা হয়েছে? পৃষ্ঠা 111। 27 এই জন্য অনেক সময় সত্যকেও আমরা অসম্ভব বলিয়া ত্যাগ করি এবং তাহারা অসম্ভবকেও সত্য বলিয়া গ্রহণ করে। উক্তিটির তাৎপর্য কী? পৃষ্ঠা 112। 28 এই 4টি ছত্র আমার বাল্যকালের মেঘদূতের মতো ছিল। কোন 4টি ছত্র কার কাছে কেন বাল্যকালের মেঘদূতের মতো ছিল? পৃষ্ঠা 112। 29 নিম্নধৃত ছড়াটিতে অসংলগ্ন ছবি যেন পাখির ঝাঁকের মতো উড়িয়া চলিয়াছে। এখানে কোন বিশেষ ছড়াটির কথা উল্লেখ করা হয়েছে? ছড়াটির মধ্যে বিবৃত চিত্ররূপের সংক্ষিপ্ত বর্ণনা দাও। পৃষ্ঠা 113। 30 নিম্নধৃত ছড়াটিতে অসংলগ্ন ছবি যেন পাখির ঝাঁকের মতো উড়িয়া চলিয়াছে। সংশ্লিষ্ট ছড়াটি সম্পর্কে উদ্ধৃত মন্তব্য ছড়াটির মধ্যে বিবৃত চিত্ররূপের প্রসঙ্গে কতটা যথাযথ তা আলোচনা করো। পৃষ্ঠা 114। 31 এই সকল ছড়ার মধ্য হইতে সত্য অন্বেষণ করিতে গেলে বিষম বিভ্রাটে পড়িতে হইবে। কোন সকল ছড়ার মধ্য থেকে সত্য অন্বেষণ করতে গেলে কী ধরনের বিভ্রাটে পড়তে হবে? পৃষ্ঠা 115। 32 স্বপ্নেও ঠিক এই রূপ ঘটে। স্বপ্নে কী রূপ ঘটে? কোন প্রসঙ্গ সূত্রে এখানে স্বপ্ন প্রসঙ্গের আগমন ঘটেছে? পৃষ্ঠা 116। 33 এই ছবিগুলি একটি রেখা একটি কথার ছবি। এখানে কোন সমস্ত ছবির কথা বলা হয়েছে? কিভাবে একটি রেখায় একটি কথার ছবি ফুটে উঠেছে সেগুলির নিদর্শন দাও। পৃষ্ঠা 117। 34 এই ছড়াগুলির একটি আস্ত জগতের ভাঙা টুকরো বলিয়া বোধ হয়। কোন ছড়াগুলিকে কেন আস্ত জগতের ভাঙা টুকরো বলে বোধ হয়? পৃষ্ঠা 117। 35 এই অন্তর্ব্যথা এই রুদ্ধ সঞ্চিত অশ্রু জলোচ্ছ্বাস কোনো কালে কোনো গোপন গৃহক্রোণ হইতে কোনো অজ্ঞাত অখ্যাত বিস্তৃত নববধূর কোমল হৃদয়খানি বিদীর্ণ করিয়া বাহির হইয়াছিল। এখানে যে অন্তর্ব্যথা যে রুদ্ধ সঞ্চিত অশ্রু জলোচ্ছ্বাস এর কথা বলা হয়েছে তা সংশ্লিষ্ট ছড়া অবলম্বনে নিজের ভাষায় সংক্ষেপে বর্ণনা করো। পৃষ্ঠা 118। 36 আমাদের ছড়ার মধ্যেও বঙ্গজননীর এই মর্মব্যথা নানা আকারে প্রকাশ পাইয়াছে। এখানে কোন মর্মব্যথার কথা বলা হয়েছে? এই মর্মব্যথা যে ছড়াগুলির মধ্যে প্রকাশ পেয়েছে সেগুলির উল্লেখ করো। পৃষ্ঠা 119। পৃষ্ঠা 12। প্রশ্ন 37 এই সমস্ত ছড়ার মধ্যে একটি ছত্রে একটি কথায় সুখ দুঃখের একটি বড় বড় অধ্যায় উজ্জ্বল হইয়া গিয়াছে। যে বিশেষ ছড়াটি প্রসঙ্গে উক্ত উক্তি সেই ছড়ায় বর্ণিত উক্ত সুখ দুঃখের পরিচয় নিজের ভাষায় সংক্ষেপে বর্ণনা করো। পৃষ্ঠা 120। 38 সেই অন্যায়ের বেদনা সমাজ মাঝে মাঝে প্রকাশ করে।
এখানে কোন অন্যায়ের বেদনার কথা বলা হয়েছে তা ছেলে ভুলানো ছড়ার মধ্যে কিভাবে রূপ লাভ করে তার সংক্ষিপ্ত পরিচয় দাও। পৃষ্ঠা 120। 39 একই ছড়ার ভিন্ন ভিন্ন পাঠ রক্ষা করার প্রয়োজনীয়তা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পৃষ্ঠা 121। 40 আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ছড়াটির দ্বিতীয় পাঠটি উদ্ধৃত করো। পৃষ্ঠা 121। 41 আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ছড়াটির তিনটি পাঠের প্রয়োজনীয়তা ও তাৎপর্য বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। পৃষ্ঠা 122। 42 ঘুম পাড়ানি মাসি পিসি ছড়াটি কয়টি পাঠান্তর দেখা যায়, যে কোনো একটি পাঠান্তর উদ্ধৃত করো। পৃষ্ঠা 123। 43 ঘুম পাড়ানি মাসি পিসি ছড়াটির বিভিন্ন পাঠের তাৎপর্য বিষয়ে আলোচনা করো। পৃষ্ঠা 124। 44 টিকা লেখো। ক ছড়ার পাঠান্তর, খ ছেলে ভুলানো ছড়া, গ ছড়া, ঘ বাল্য খেলার ছড়া ও ছড়ার ছন্দ। মৈমনসিংহ গীতিকা মহুয়াপালা। 15 নম্বরের প্রশ্নোত্তর। 1 গীতিকা কাকে বলে, এর সাধারণ বৈশিষ্ট্য মহুয়াপালায় কিভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। পৃষ্ঠা 161। 2 গীতিকার সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে গীতিকা হিসাবে মহুয়াপালাটির সার্থকতা বিচার করো। পৃষ্ঠা 163। 3 গীতিকা ও ব্যালাডের পার্থক্যগুলি আলোচনা করে মহুয়াপালাটির মধ্যে উক্ত দুই আঙ্গিকের কোনো কোনো দিকের ছায়াপাত ঘটেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। পৃষ্ঠা 166। 4 গীতিকা ও ব্যালাডের তুলনামূলক আলোচনা করো। গীতিকা হিসাবে মহুয়াপালাটির সার্থকতা বিচার করো। পৃষ্ঠা 167। 5 মহুয়াপালাটির নামকরণের সার্থকতা বিচার করো। পৃষ্ঠা 167। 6 মহুয়াপালার নারী চরিত্রগুলি সম্পর্কে আলোচনা করো। পৃষ্ঠা 169। 7 ময়মনসিংহ গীতিকায় যে স্বাধীন প্রেমের চিত্র রূপায়িত হয়েছে মহুয়াপালাটির মধ্যে তা কতখানি পরিস্ফুট হয়েছে তা আলোচনা করো। পৃষ্ঠা 173। 8 মহুয়াপালার পুরুষ চরিত্রগুলি সম্পর্কে আলোচনা করো। পৃষ্ঠা 175। 10 মহুয়াপালার মধ্যে বেদে সমাজের যে পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দাও। পৃষ্ঠা 180। 11 মানব চরিত্র গঠন ও ভাবাবেগ প্রকাশে প্রকৃতি কতখানি সহায়ক হয় তা মহুয়াপালাটির নিরিখে আলোচনা করো। পৃষ্ঠা 182। পৃষ্ঠা 13। প্রশ্ন 12 মহুয়াপালাটির মধ্যে তৎকালীন গ্রামীণ বাঙালি সমাজের যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় বর্ণনা করো। পৃষ্ঠা 183। 5 নম্বরের প্রশ্নোত্তর। 1 মহুয়াপালা অবলম্বনে মহুয়া চরিত্রটি বিশ্লেষণ করো। পৃষ্ঠা 184। 2 মহুয়াপালা অবলম্বনে নদ্দার চাঁদ চরিত্রটি বিশ্লেষণ করো। পৃষ্ঠা 187। 3 মহুয়াপালা অবলম্বনে হুমরাবাইদ্যা চরিত্রটি বিশ্লেষণ করো। পৃষ্ঠা 188। 4 মহুয়াপালা অবলম্বনে পালংসই চরিত্রটি বিশ্লেষণ করো। পৃষ্ঠা 189। 5 মহুয়াপালার অপ্রধান চরিত্রগুলি বিচার করো। পৃষ্ঠা 190। 6 গীতিকার শ্রেণীবিন্যাস করে গীতিকা ও ব্যালাডের পার্থক্যগুলি আলোচনা করো। পৃষ্ঠা 191। 7 গীতিকার সংজ্ঞাসহ শ্রেণীবিন্যাসগুলি উল্লেখ করে মহুয়াপালাটিকে কোন শ্রেণীতে ফেলা যায় তা বিশ্লেষণ করে দেখাও। পৃষ্ঠা 194। 8 মহুয়াপালার খলনায়ক চরিত্র বিষয়ে আলোচনা করো। পৃষ্ঠা 195। 9 ষড়রিপুর কাছে মানুষ যে কত অসহায় মহুয়াপালা অবলম্বনে আলোচনা করো। পৃষ্ঠা 196। 10 টিকা লেখো। 1 ব্যালাড, 2 গীতিকা, 3 ময়মনসিংহ গীতিকা, 4 পালংসই, 5 হুমরাবাইদ্যা, 6 মাইনকিয়াবাইদ্যা, 7 নদ্দার চাঁদ, 8 গারো পাহাড়, 9 সাধু সদাগর, 10 মহুয়াপালার সন্ন্যাসী। পৃষ্ঠা 196। 11 প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। কোথায় পাইবাম কলসি কইন্যা, কোথায় পাইবাম দড়ি, তুমি হও গহীন গাং, আমি ডুববা মরি। পৃষ্ঠা 201। 12 প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। বন্ধুরে লইয়া আমি ওইবাম দেশান্তরী, বিষ খাইয়া মরবাম কিংবা গলায় দিবাম দড়ি। পৃষ্ঠা 202। 13 প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো।
ভাঙ্গা ঘর পড়িয়া রইছে, চালে নাইরে ছানি, পিঞ্জির করিয়া খালি উড়াইছে পঙ্খিনী। পৃষ্ঠা 203। 14। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। কোন সাপেরে জানি কন্যা, করিল দংশন, আজি কেন কন্যা তোমার এমন হইল মন। পৃষ্ঠা 204। অনুবাদ চর্চা। অনুবাদের ইতিহাস, রীতি, প্রকৃতি, সমস্যা। 15 নম্বরের প্রশ্নোত্তর। 1। কৃত্তিবাস সমস্যা আলোচনা করো। পৃষ্ঠা 211। 2। রামায়ণের অনুবাদক রূপে কৃত্তিবাসের কবিত্বের পরিচয় দাও, তাঁর রামায়ণের জনপ্রিয়তার কারণ কি। পৃষ্ঠা 213। 3। ভাগবতের অনুবাদক রূপে মালাধর বসুর কৃতিত্বের পরিচয় দাও। পৃষ্ঠা 215। পৃষ্ঠা 14। প্রশ্ন 4। রামায়ণ ও মহাভারতের অনুবাদ মধ্যযুগীয় বাঙালি জীবনকে নতুনভাবে ও আদর্শে গড়ে তুলেছে। মন্তব্যটির গ্রহণযোগ্যতা বিচার করো। পৃষ্ঠা 217। 5। বাংলা অনুবাদ সাহিত্যের সাধারণ পরিচয় দিয়ে ভাগবত অনুবাদক হিসেবে মালাধর বসুর কৃতিত্ব বিচার করো। পৃষ্ঠা 219। 6। মধ্যযুগের বাংলা সাহিত্যে অনুবাদ কর্মের বিলম্বিত প্রয়াসের কারণ কি আলোচনা করো। পৃষ্ঠা 219। 7। কৃত্তিবাসের আত্মবিবরণীর গুরুত্ব বিচার করো এবং তাঁর রামায়ণের জনপ্রিয়তার কারণগুলি নির্দেশ করো। পৃষ্ঠা 221। 8। পদুমাবত কাব্যকে অনুসরণ করলেও আলাওল পদ্মাবতী কাব্য নিজস্ব স্বকীয়তা দেখিয়েছেন, আলোচনা করে উক্তিটির সার্থকতা প্রতিপাদন করো। পৃষ্ঠা 223। 9। টিকা লেখো। 1। কবি কৃত্তিবাস ওঝা। 2। মালাধর বসু। 3। অদ্ভুত আচার্য। 4। চন্দ্রাবতী। 5। কাশিরাম দাস। 6। শ্রীকর নন্দী। 7। অঙ্গদের রায়বার। 8। পরাগলি মহাভারত। 9। কবীন্দ্র পরমেশ্বর। 10। শ্রীকৃষ্ণ বিজয় মালাধর বসু। 11। সঞ্জয়ের মহাভারত। 12। গুণরাজ খান। 5 নম্বরের প্রশ্নোত্তর। 1। রামায়ণের প্রথম বাংলা অনুবাদক কে? তাঁর রচিত গ্রন্থের নাম কি? গ্রন্থ রচনার কারণ হিসাবে তিনি কি বলেছেন? আত্মপরিচয়ে তিনি কি বলেছেন? তাঁর বংশ পরিচয় বর্ণনা করো। কবি সম্পর্কে মাইকেল মধুসূদন কি বলেছেন? পৃষ্ঠা 236। 2। কৃত্তিবাসের কাব্য রচনায় পৃষ্ঠপোষকতার জন্য বাংলা সাহিত্যের গবেষকরা যে সমস্ত রাজাদের নাম উল্লেখ করেছেন তার পরিচয় দাও। পৃষ্ঠা 237। 3। কৃত্তিবাসের রামায়ণ কয়টি কাণ্ডে বিভক্ত ও কি কি? কৃত্তিবাস তাঁর রামায়ণের বিষয়বস্তু কোথা থেকে সংগ্রহ করেছেন? কৃত্তিবাস তাঁর কাব্যে বাল্মীকি রামায়ণে যে অংশগুলিকে বাদ দিয়েছেন এবং যেগুলি সংযোজন করেছেন সেগুলি উল্লেখ করো। পৃষ্ঠা 237। 4। বাল্মীকি রামায়ণের সঙ্গে কৃত্তিবাসের রামায়ণের যে কোনো দুটি পার্থক্য লেখো। রামায়ণ অনুবাদে কৃত্তিবাসের মৌলিকতা কোথায়? পৃষ্ঠা 238। 5। কবি কৃত্তিবাসের রামায়ণ কারা কোথা থেকে প্রথম প্রকাশ করেন? বাল্মীকি ও কৃত্তিবাসের মধ্যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য কোথায়? কৃত্তিবাসের রামায়ণে কোন রসের প্রাধান্য এবং কোন ছন্দে রচিত? পৃষ্ঠা 238। 6। কৃত্তিবাসের রামচরিত্রের বিশিষ্টতা কি? হাস্যরস সৃষ্টিতে কৃত্তিবাসের দক্ষতা বলো। পৃষ্ঠা 238। 7। এই বাংলা মহাকাব্যে কবি বাল্মীকির সময়ের আদর্শ রক্ষিত হয় নাই, উহার মধ্যে প্রদীর্ণ বাঙালি সমাজই আপনাকে ব্যক্ত করিয়াছে। কে কার সম্পর্কে এই মন্তব্যটি করেছেন? কৃত্তিবাসী রামায়ণের দ্বিতীয় সংস্করণে কবে কার সম্পাদনায় প্রকাশিত হয়? 8। পৃষ্ঠা 238। প্রশ্ন 8। মালাধরের গ্রন্থের নাম কি? কয়টি ভাগ? কি কি লীলা আছে? প্রকাশিত হয় কবে? গ্রন্থটি আর কি কি নামে পরিচিত? এটি ভাগবতের কোন কোন অংশের অনুবাদ? পৃষ্ঠা 239। পৃষ্ঠা 15। প্রশ্ন 9। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের আদি লীলা, মধ্যলীলা ও অন্তলীলায় কি কি বিষয় স্থান পেয়েছে? এই গ্রন্থের কোন লাইনটি শ্রী চৈতন্যদেবের প্রিয় ছিল? মালাধর বসুর কাব্যে মধ্যযুগের কোন কবি ও কাব্যের প্রভাব পড়েছে? পৃষ্ঠা 239। 10। পুরাণ কাকে বলে?
সংস্কৃত সাহিত্যে পুরাণের সংখ্যা কত? কোন পুরাণের প্রভাব আমাদের দেশে সর্বাধিক এবং কেন? কোন কাব্যকে বৈষ্ণব সমাজ উপনিষদের মর্যাদা দান করেছিলেন? ভাগবতের পুরো সারানুবাদ হিসেবে কোন গ্রন্থটি উল্লেখযোগ্য? পৃষ্ঠা 239। 11 বাংলায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? তিনি কোন সময়ে মহাভারতের অনুবাদ করেন? বাংলায় মহাভারতের প্রথম অনুবাদকের নাম কি? তাঁর রচিত কাব্যের নাম কি? পৃষ্ঠা 239। 12 কাশিরামের মহাভারতের নাম কি? তাঁর কাব্য রচনার উৎস সম্পর্কে কি জানা যায়? তাঁর মহাভারতের মৌলিকতা আলোচনা করো। পৃষ্ঠা 240। 13 কাশিরাম দাসের মহাভারতে বাঙালিয়ানার প্রকাশ ঘটেছে কেমন? ব্যাসদেবের মহাভারত ও কাশিরাম দাসের মহাভারতের পার্থক্যগুলি আলোচনা করো। পৃষ্ঠা 240। 14 কাশিরাম দাস কোন সময়ে কোথায় জন্মগ্রহণ করেন? তাঁর প্রকৃত পদবী কী ছিল? দাস পদবী গ্রহণ করার কারণ কি? কাশিরাম দাসের গুরুর নাম কি? মাইকেল মধুসূদন কাশিরাম দাসের সম্পর্কে কি বলেছেন? পৃষ্ঠা 240। বিজ্ঞাপনের খসড়া রচনা। 15 নম্বরের প্রশ্নোত্তর। 1 বিজ্ঞাপন কাকে বলে? বিজ্ঞাপনের উদ্দেশ্যগুলি কি? সার্থক বিজ্ঞাপন রচনার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। পৃষ্ঠা 241। 2 বিজ্ঞাপন রচনার উদ্দেশ্য কি? বিজ্ঞাপন পরিবেশনের জন্য কোন কোন মাধ্যমকে কিভাবে ব্যবহার করতে হয়? পৃষ্ঠা 242। 3 বিজ্ঞাপনের প্রকারভেদ ও উপযোগিতা সম্পর্কে আলোচনা করো। পৃষ্ঠা 243। 4 বিজ্ঞাপনের সঙ্গে বাণিজ্য এবং সংস্কৃতির সম্পর্ক বিষয়ে আলোচনা করো। পৃষ্ঠা 244। 5 নম্বরের প্রশ্নোত্তর। 1 নিম্নলিখিত বিষয়ে অনধিক 10টি শব্দে বিজ্ঞাপন রচনা করো। ক তুমি একটি সুলভ কম্পিউটার ডিটিপি কেন্দ্র খুলেছ। পৃষ্ঠা 245। খ তুমি একটি টিউটোরিয়াল হোম খুলেছ। পৃষ্ঠা 245। গ তুমি একটি বাড়ি মেসবাড়ি হিসেবে ভাড়া দিতে চাও। পৃষ্ঠা 245। ঘ তুমি একটি সুলভ বস্ত্রালয় খুলেছ। পৃষ্ঠা 246। ও তুমি একটি সুলভ বিউটি পার্লার খুলেছ। পৃষ্ঠা 246। চ তুমি একটি বইয়ের দোকান খুলেছ। পৃষ্ঠা 246। ছ তুমি একটি বিল্ডিং নির্মাণ করে ফ্ল্যাট হিসেবে বিক্রি করতে চাও। পৃষ্ঠা 246। বর্গের জ তুমি একটি হার্ডওয়্যারের দোকান খুলেছ। পৃষ্ঠা 247। ঝ তুমি কোনো বাড়িতে সুলভে পেইং গেস্ট থাকতে চাও। পৃষ্ঠা 247। পৃষ্ঠা 16। ইয় তুমি কোনো প্রেসে প্রুফরিডার হিসেবে কাজ করতে চাও। পৃষ্ঠা 247। ট তুমি পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের টিউশন পড়াতে চাও। পৃষ্ঠা 247। ঠ তুমি কোনো গবেষণা সংস্থায় ক্ষেত্র সমীক্ষক হিসেবে কাজ করতে চাও। পৃষ্ঠা 247। 2 টিকা লেখো। পৃষ্ঠা 248। 1 সংবাদপত্র ও বিজ্ঞাপন। পৃষ্ঠা 248। 2 সংবাদপত্র ও বিবরণী রচনা। পৃষ্ঠা 248। 3 পোস্টার। পৃষ্ঠা 248। 4 লিফলেট বা হ্যান্ডবিল। পৃষ্ঠা 249। 5 বিজ্ঞাপনের সামাজিক গুরুত্ব। পৃষ্ঠা 249। 6 বিজ্ঞাপন ও কর্মসংস্থান। পৃষ্ঠা 249। 7 দূরদর্শন ও বিজ্ঞাপন। পৃষ্ঠা 249। 8 সাময়িক পত্র পত্রিকা ও বিজ্ঞাপন। পৃষ্ঠা 250। 9 বিজ্ঞাপন ও লিটল ম্যাগাজিন। পৃষ্ঠা 250। 10 বিজ্ঞাপন ও বিপণন। পৃষ্ঠা 251। প্রুফ সংশোধন। 15 নম্বরের প্রশ্নোত্তর। 1 প্রুফ রিডিং কি? একজন আদর্শ প্রুফ রিডারের কর্তব্য কি? পৃষ্ঠা 252। 2 প্রুফ সংশোধনের ক্ষেত্রে একজন আদর্শ প্রুফ রিডারকে কোন কোন দিকে লক্ষ্য রাখতে হয়? পৃষ্ঠা 253। 3 একজন আদর্শ প্রুফ রিডার হতে গেলে তার কি কি গুণাবলী থাকা দরকার? পৃষ্ঠা 253। 4 প্রুফ সংশোধনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। পৃষ্ঠা 254। 4 প্রুফ সংশোধনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। পৃষ্ঠা 254। 5 প্রুফ সংশোধনের চিহ্ন ও নিয়ম সম্পর্কে আলোচনা করো। পৃষ্ঠা 256। 5 নম্বরের প্রশ্নোত্তর। 1 প্রুফ সংশোধন করো। পৃষ্ঠা 258। 2 টিকা লেখো। পৃষ্ঠা 259। অনুচ্ছেদ রচনা। 15 নম্বরের প্রশ্নোত্তর। 1 অনুচ্ছেদ কাকে বলে?
সার্থক অনুচ্ছেদ রচনা করতে গেলে কোন কোন বিষয়ের দিকে লক্ষ্য রাখা বাঞ্ছনীয়? পৃষ্ঠা 262। 2. অনুচ্ছেদ কাকে বলে? সাহিত্যের ছাত্রছাত্রীদের পাঠ্যক্রমে অনুচ্ছেদ রচনাকে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা কী? পৃষ্ঠা 262। 3. অনুচ্ছেদ কাকে বলে? সাহিত্যের ছাত্রছাত্রীদের অনুচ্ছেদ রচনা করতে শেখার উপযোগিতা কী? পৃষ্ঠা 263। পৃষ্ঠা 17। 5 নম্বরের প্রশ্নোত্তর। 1. নিম্নলিখিত বিষয়ে অনধিক 250 শব্দের মধ্যে অনুচ্ছেদ রচনা করো। পৃষ্ঠা 263। 1. শিক্ষা। 2. আদর্শ। 3. জীবনের লক্ষ্য। 4. ছাত্র ও রাজনীতি। 5. বর্তমান বিশ্বে সন্ত্রাসবাদ। 6. আঞ্চলিক রাজনীতি। 7. বিশ্বায়ন। 8. শিল্পায়ন। 9. বিশ্ব প্রযুক্তি। 10. জাতীয় সংহতি। 11. জাতীয় সেবা প্রকল্প। 12. স্বাধীনতার পঞ্চাশোর্ধ্বকাল ও নারী স্বাধীনতা। 13. সার্বিক সাক্ষরতা প্রকল্প। 14. পশ্চিমবঙ্গে বর্তমান উচ্চশিক্ষা। 15. উচ্চশিক্ষা ও বেকারত্ব। 16. বানভাসী। 17. স্বাধীনতার পঞ্চাশোর্ধ্বকাল ও দেশের দরিদ্র মানুষ। বিগত বৎসরের প্রশ্নোত্তর। 2009 থেকে 2016 সালের প্রশ্নোত্তর পৃষ্ঠা 274। 2017 সালের প্রশ্নপত্র পৃষ্ঠা 310।